নমস্কার, আমি সন্তোষ শর্মা এবং আপনারা দেখছেন রেশনালিস্ট নিউজ। রেশনালিস্ট নিউজ অর্থাৎ যুক্তিবাদী খবর। আমরা এইখানে সেই সকল খবর, সেই সকল ব্যক্তিকে নিয়ে আসি যারা সমাজ থেকে কুসংস্কার মুক্ত করার জন্য আন্দোলন করেন, যুক্তিবাদী বিজ্ঞান কর্মী হিসাবে। তো আজকে আমরা একটা বিশেষ মানুষকে পেয়েছি, প্রবীর ব্যানার্জি। হালিশহরে বাড়ি, শিক্ষকতা করেন এবং জ্যোতিষ তাড়িয়ে বেড়ান। তিনি বছরের একটি নির্দিষ্ট তারিখ 8 আগস্ট জ্যোতিষ বিরোধী দিবস পালন করেন এই প্রবীরবাবু, এবং যে বিভিন্ন জায়গায় পোস্টারিং করে বেড়ান। তো আজকে তার কাছেই জানবো কি হঠাৎ তার মাথায় এইটা কি করে এলো কি জ্যোতিষ তাড়াতে হবে। এত মানুষ জ্যোতিষী বিশ্বাস করেন, ইনি জ্যোতিষ পেশাটাকেই বেআইনি বানিয়ে জ্যোতিষ শাস্ত্রটাকে ভাঁওতা শাস্ত্র করে একটা আন্দোলন গড়ে তুলেছেন। তো আজকে আমাদের সঙ্গে আছেন সেই প্রবীর ব্যানার্জি। ব্যাপারটা হচ্ছে, আমি যখন খুব ছোট ছিলাম তখন আমরা প্রত্যেকেই কিন্তু কোনো রকম কোনো কিছু মাথায় নিয়ে জন্মাই না। মাথাটা আমাদের পরিষ্কারই থাকে। আপনি ঈশ্বরে বিশ্বাস করবেন না আল্লাহয় বিশ্বাস করবেন না কিসে বিশ্বাস করবেন, সেটা তো আপনাকে অ্যাকচুয়ালি ইনজেক্ট করে ঢোকানো হয়। তো একটা ঘটনার কথা আমার মনে পড়ছে। বাবা সেদিনকে একটা কথা বলেছিল। সবাই যখন সেই বাড়িতে সেই সত্যনারায়ণের সিদ্ধি নাকি বলে সেই প্রসাদ খেতে ব্যস্ত, বাবা হঠাৎ বলে উঠল, ঠাকুর যদি খেত সত্যিকারের তাহলে কেউ তাকে দিত না। কেন জানি না সেই কথাটা আমার খুব মাথার মধ্যে স্ট্রাইক করলো, যে কথাটা তো আমি কখনো ভেবে দেখিনি। ঠাকুর যদি খেত, সত্যি তো। আমি তো প্রতি শুক্রবার দেখি কিছু মানুষ ভিক্ষা করতে আসেন, তারা ভিক্ষা চান, তাদেরকে তো কোনোদিন কাউকে পাত পেরে খাওয়াতে দেখিনি। এইখান থেকে আমার একটা অবিশ্বাসের জন্ম। তারপরে আমি বিভিন্ন ঘটনায় আমার মধ্যে একটা পরিবর্তন ঘটতে থাকে। তার মধ্যে একটা বড় ঘটনা ঘটে গেল। আমার বাবা 1989 সালে কাঁচরাপাড়া রেলের ওয়ার্কশপের ওখানে একটা ট্রেন দুর্ঘটনায় মারা গেলেন। আমি আমার মাকে দেখেছি শিবরাত্রি, তারপরে এই যে বিভিন্ন জায়গায়, আমার জ্যাঠার বাড়িতেও হতো রক্ষাকালী কালী বলে একটা কালী আছে, তার পুজো করতে। আমাদের এখানে কাঁসারিপাড়া বলে একটা জায়গা আছে, সেখানেও রক্ষাকালীর পুজো হয়। সেখানেও মা উপোস করতেন এবং শিবরাত্রিতে উপোস করতেন এবং বিভিন্ন 12 মাসে 13 পার্বণে উপোস করতেন, একজন সাত্ত্বিক মহিলা। তো সেদিনের বাবার ওই ঘটনার পরে, বাবা মারা যাবার পরে কাজটা মিটে গেছে, মা খুব কাঁদছে। মাকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে, মা তুমি এই যে এত উপোস করতে, এই যে রক্ষাকালী পুজো করতে, রক্ষাকালী নামেই হচ্ছে যে সে রক্ষা করবে, ওই আমার বাবাকে তো রক্ষা করতে পারেনি। তখন মা আমাকে উত্তরে বলেছিলেন যে কপালে যেটা আছে সেটা ঘটবে। আমি তখন মাকে বলেছিলাম, কপালে যেটা আছে সেটা যদি ঘটবেই মনে করো, তাহলে তুমি এই উপোসগুলো কেন করো? অর্থাৎ আমার জিজ্ঞাসাটা তখন থেকে যে আমি আমার পৃথিবীতে এসেছি, আমাকে কিছু জীবন সংগ্রাম করে বাঁচতে হবে, বিভিন্ন পেশা আমরা অর্জন করব, সেসব ঠিক আছে, কিন্তু এই যে জিনিসটা, অর্থাৎ আমার জীবনে যেটা ঘটবে সেটা ঘটবেই, এই ধারণাটা তাহলে মানুষের মধ্যে আছে। শুধু দেখলাম আমার মাকে বলে লাভ নেই, এটা বিভিন্ন মানুষের মধ্যে এই ঘটনাটা রয়েছে। তাদের মানসিকতার একটা জায়গায় রয়েছে যে পৃথিবীতে যা ঘটার সেটা ঘটবেই। সেটা ধর্মীয় প্রচার হোক বা বিভিন্ন ধরনের প্রচারে হোক, এইটা মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মানুষের মাথার মধ্যে যেরকম ভাগ্য, নিয়তি, এই ধরনের কতকগুলো ঘটনা ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেরকম এই ঘটনাটাও ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই সময় আমি একদিন একটা বিশেষ কারণে কাঁচরাপাড়া হাই স্কুলে একটা সায়েন্সের এক্সিবিশন দেখতে গেছিলাম। দেখতে গিয়ে সেই সময় একজন জনপ্রিয় বিজ্ঞান প্রচারক, পরবর্তীকালে তিনি বিতর্কিত হয়ে যান, তার নামটা এই আলোচনায় আনছি না, তো তিনি এবং তার দলবল
বেশ একটা বড় অনুষ্ঠান করছিলেন, এবং সেখানে আমি দেখলাম যে অনেক ধরনের ঘটনা তারা ঘটিয়ে দেখাচ্ছে। অর্থাৎ মানুষের স্কালকে, কঙ্কালের কে তারা দুধ খাওয়াচ্ছে, বা বিনা আগুনে, মানে বিনা মানে কোনো একদম দাহ্য পদার্থ ছাড়াই, কোনো একটা দহনশীল পদার্থ ছাড়া আর কি, আগুনটা জ্বালিয়ে দিচ্ছেন। বা একটা মানুষকে দেখে তার সম্পর্কে অনেক কথা বলে দিচ্ছে, বা চোখ বেঁধেও অনেক কথা বলে দিচ্ছে। এই ঘটনাটা আমাকে খুব মানে আকর্ষিত করে। মানে মনে হলো কোনো একটা জায়গায় আমি যা ভাবনা চিন্তা শুরু করেছি ইদানিংকালে, তার সঙ্গে এই ব্যাপারটা যাচ্ছে। তখন আমি তারা যে লিফলেট বিলি করছিল সেই লিফলেট একটা নিয়েছিলাম, এবং সেখানে তাদের ঠিকানাও ছিল, এবং কলকাতার সেই অঞ্চলে গিয়ে আমি সেই সংগঠনের সাথে যুক্ত হই, এবং সেটাই আমার শুরু। তার আগে আমি দেখেছি হালিশহরে বা কাঁচরাপাড়া চত্বরে বিভিন্ন বিজ্ঞান সংগঠন ছিল। তারা যে কাজগুলো করতো সে কাজগুলো মূলত কি বলবো, পরিবেশ নিয়ে কাজ, পরিবেশে কী দূষণ হচ্ছে না হচ্ছে সেই সমস্ত নিয়ে কাজ। কিন্তু আর্থসামাজিক এবং সমাজ সাংস্কৃতিক যে দূষণটা, যেটার কারণে এই কুসংস্কারের উদ্ভব এবং যেটার কারণে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি এগুলোর উদ্ভব ঘটছে, সেইগুলো কিন্তু কিছুতেই, তার বিরুদ্ধে কোনো আন্দোলন আমি দেখিনি। যার ফলে আমি বিজ্ঞান আন্দোলনে জড়িয়ে পড়ি, এবং আমি আমার গ্র্যাজুয়েশন লেভেলটা রহড়া রামকৃষ্ণ মিশন থেকে আমি পাশ করি। সেই সময় পড়াশোনার সময় আমি অনেক রামকৃষ্ণ মিশনের যে মহারাজ যাদের বলে তাদের কাছাকাছি আসি, এবং তাদের সঙ্গে আমার খোলাখুলি অনেক আলোচনা হয়, তর্ক বিতর্ক হয়। এবং সেই সময় যেহেতু আমি একটা স্টুডেন্ট, তার বাইরে বিশেষ কিছু বলা যাবে না, সেজন্য আমি তাদের সঙ্গে খুব একটা বেশি ইন্টারাক্ট করিনি। কিন্তু আমি বুঝতে পারি যে দর্শনগতভাবে একটা দুর্বলতা এদের কাছে আছে, এবং সেই সময় প্রকাশনার জগতে উৎস মানুষ খুব ভালো কাজ করছে। উৎস মানুষের সঙ্গে যুক্ত হই, মানে উৎস মানুষের পত্রিকাগুলো পড়তে থাকি। তাদের যে সব বিখ্যাত বই, বিজ্ঞান অবিজ্ঞান অপবিজ্ঞান, দুটো তিনটে খণ্ড ছিল, তারপরে জ্যোতিষ বনাম বিজ্ঞান, তারপরে তাদের কি কেন এই ধরনের যে প্রশ্ন, আমাদের কি প্রশ্ন করা উচিত, সেখানে অশোক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরও কয়েকজন লেখকের লেখা পড়ে আমার যেটুকু মানে প্রশ্ন ছিল সেগুলো অনেকটাই নিরসন হয়েছিল। এবং পরবর্তীকালে যে লোকটির কথা বললাম তার লেখাও কিছু বই পড়েছি। তিনি যদি ওই রকম বিতর্কিত না হতেন, বিজ্ঞান আন্দোলনে তারও অনেক অবদান ছিল, সেটা নস্যাৎ হয়ে গেল। এছাড়াও রাহুল সংস্কৃতান সহ আরও অনেকের লেখা পড়লাম, এবং ক্রমশ বুঝতে পারলাম যে বস্তুবাদ বলে একটা, বা দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলে আলাদা একটা দর্শন আছে, যে দর্শনটার সঙ্গে আমাদের পরিচয় থাকে না বলেই আমরা এই ধরনের ভাববাদী দর্শনের সঙ্গে জড়িয়ে পড়ি, এবং আমরা এর সপক্ষে কথা বলতে থাকি। তারপরে বিজ্ঞান আন্দোলন শুরু হয়। আমি প্রথমেই বলেছি বিজ্ঞান আন্দোলন করতে গিয়ে কোনো সময় আমাদের বিভিন্ন ধরনের সংঘর্ষ হয়। যে সংঘর্ষটা বালক ব্রহ্মচারী সন্তান দলের সঙ্গে হয়েছিল, লেবার ইনস্টিটিউটে জ্যোতিষীদের সঙ্গে সংঘর্ষ হয়, সেখানে আমাদের কয়েকজন রক্তাক্ত হয়। এছাড়া ধরুন অন্য একটা মানে ব্যাপারটা অন্য ধরনের ছিল, তবুও একটা মৌলবাদী দল, নাম করেই বলছি, আরএসএসের বিভিন্ন শাখা এদিকে আছে, তারা আমাদের এই মানে ধর্মের বিরুদ্ধে কথাবার্তা বলা এই সমস্ত তারা পছন্দ করতো না, এবং তারাও একবার সদল বলে বাড়িতে হানা দেয়, এসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যায়। কিন্তু এই ধরনের হুমকি, এই ধরনের যে কথাবার্তা, এগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের বিজ্ঞানে আরও বেশি মনোযোগী হতে, মানে বিজ্ঞান আন্দোলনে আরও বেশি মনোযোগী হতে শুরু করে। ঠিক আছে, এইভাবেই আমরা বিজ্ঞান আন্দোলনটাকে চালিয়ে যাই। প্রবীর ব্যানার্জি জ্যোতিষীদের কবর খুঁড়তে নেমেছেন, এবং তার জন্য একটা বিশেষ দিন পালন করেন, 8 আগস্ট জ্যোতিষ বিরোধী দিবস। এটা কেন? এই প্রজন্ম দিবসে খুব বিশ্বাসী করে। আমাদের সময় কী ছিল, আমরা খুব বেশি হলে পয়লা মেয়েটাকে মেয়ে দিবস হিসেবে জানতাম। এখন প্রথম যে ব্যাপারটা এর মধ্যে উঠে এলো, যে আমি মানে টার্গেট করলাম, ধরুন বিভিন্ন বিষয় নিয়ে সবাই কাজ করছেন, অলৌকিকত্ব নিয়ে, ঈশ্বর নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু আমার একটা নিজস্ব ভালো লাগাই বলুন থাকতে পারে এই জ্যোতিষীদের প্রতি।
মানে ভালো লাগা বলতে এদের বিরোধিতা করার ভালো লাগাটা, সেটা আমার মধ্যে এসেছিল। কারণ সেটাতে আমাকে সাহায্য করেছিল, আমি সেই সময় জ্যোতিষ বিষয়ে মানে বইগুলোই ভীষণভাবে পড়ে ফেলি, এবং সেখানে আমার মনে হয়েছিল যে এই রকম একটা মানে বিতর্কিত বিষয় যেটা এত বেশি প্রাধান্য পায় কি করে, মানুষ এটার উপরে বিশ্বাস রাখে কি করে। তাহলে অন্যান্য অনেকগুলো প্যারামিটারের সাথে, মানে প্যারামিটার বলতে ধরুন আমি জ্যোতিষের বিরুদ্ধে পোস্টারিং করব, জ্যোতিষদের বিরুদ্ধে পথসভা করব, জ্যোতিষদের ডেরায় হানা দেব, জ্যোতিষ বিরোধী একটা দিবস পালন করব, এই ধরনের কতগুলো চিন্তাভাবনা ছিল। সেখানে অর্গানাইজেশন তো আছেই, অর্গানাইজেশন তো মেন ফ্যাক্টর। ধরুন আমরা এখন সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার আন্ডারে কাজ করি, সেখানে একটা দিন, এতে কি হয় না, একটা দিন যদি নির্দিষ্ট হয়, এবং এখন যেহেতু সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, আমাদের বিজ্ঞান আন্দোলনের প্রারম্ভিক সময় তো এই ধরনের ব্যাপার ছিল না, তাতে কি হয় বিভিন্ন যে জায়গাগুলোতে আমাদের কর্মীরা রয়েছে তারা উৎসাহিত হয়। যদি আপনি এখানে থাকেন না, আপনি থাকেন হয়তো শিলিগুড়িতে, সেখানে যদি আপনি একটা জায়গায় একটা পোস্টারও মারেন, জ্যোতিষ বিরোধী একটা পোস্টারও মারেন, সেটা যদি 10টা লোকও দেখে এবং তার মাধ্যমে যদি একটা লোকও পরবর্তীকালে কোথাও আলোচনা করে, সেটাই আমরা আন্দোলনটা অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার পথে আমাদের কিন্তু পাতেও হয়ে দাঁড়ায়। সেই জন্য একটা দিন ঠিক করা হয়, এবং পরবর্তীকালে আমরা বিভিন্ন জায়গায়, ধরুন আমরা স্কুলে কলেজে গেলাম বা গ্রামেগঞ্জে গেলাম, কোনো একটা জায়গায় পথসভা করলাম, এবং সেখানে আমরা একটা জিনিস খুব ভালোভাবে বলি তাদেরকে যে দেখো আমি একটা ছড়া তোমাদের আজকে বলে যাচ্ছি, আমি 1 বছর বাদে এই ছড়াটা তোমাদের মুখস্থ শুনতে চাই। তখন বলতো তারা, কাকু হ্যাঁ বলো বলো। আমি বলতাম যে সব কিছুতে খুঁজবো কারণ অন্ধভাবে মানব না, বিজ্ঞানকে বইয়ের পাতায় বন্দি করে রাখবো না। এই স্লোগানটা তোমরা মাথার মধ্যে ঢুকিয়ে ফেলো। এবং তারা, আমি বছরখানেক বাদে ঘুরে গিয়েও দেখেছি যে আমি ওদের ওখানে এন্ট্রি নেওয়ার সাথে সাথেই তারা সবাই মিলে কোরাসে কথাটা বলে উঠতো। এবং সেই যে জায়গাগুলো আমরা তৈরি করতে পেরেছি, এই যে শিশু সুলভ যে মানসিকতা তাদের মধ্যে যে এগুলোকে ঢোকানো, আমি তো প্রথমেই বলেছি বিশ্বাসটাকে ঢোকানো হয় তাদের মধ্যে, এবং তাদের মধ্যে যদি ঠিকঠাকভাবে ব্যাখ্যা দেওয়া যেতে পারে। কারণ এই সরকার বাজার লেভেলেই আমি দেখেছি যে কিছু সংখ্যক ছাত্র হঠাৎ বলে বললো যে এখানে ভূত ঘুরে বেড়াচ্ছে, আমি চলো আজকেই ভূত দেখতে যাবো। কিন্তু এই ব্যাপারটা যে তারা যে মানে ভাবলো যে তাদের একজন স্যার পড়াতে এসছে, সে হঠাৎ বলল যে তাদের সঙ্গে ভূত দেখতে যাবো, এই ব্যাপারটাকে তারা মেলাতে পারলো না। বললো স্যার আপনি ভূত দেখতে যাবেন মানে? আমি বললাম ভূত নেই তো। বললো ভূত নেই মানে? আর তুমি কী করে বুঝলে ভূত আছে? তারা তখন বলতে সময় অমুক বাড়ির তমুক, তমুক বাড়ির অমুক, অমুকে দেখেছিল। মানে কেউ এমন একজনকে পাওয়া যায় না যে চাক্ষুষ করেছে। তাহলে এই যে ছাত্রছাত্রীগুলো তারা 9-এ পড়ে, তাহলে এই যে লেভেলটা, এই লেভেলটায় তাদের মধ্যে যে আমি এই কথাগুলো, আমাকে কিন্তু ধরুন আমার এটা পেশা, আবার পড়ানোটা আমার যখন পেশা, তখন আমি আবার পেশাটাকে বাদ দিয়েও, কারণ এমন অনেক মৌলবাদী গার্জিয়ানও তো থাকতে পারে যে আপনি পড়াচ্ছেন মশাই পড়ান, আপনি আবার এই সমস্ত ভূত আত্মা ঈশ্বর নিয়ে এসব কথা বলছেন কেন? তাহলে আমাকে সেই লজিকটা নিয়ে আসতে হয় সেখানে, তাহলে এনে আমাকে সেই ব্যাপারটা বোঝাতে হয়। তাহলে এই যে মানে গতানুগতিক যে চিন্তাধারার বাইরে এই আন্দোলনটাকে চালিয়ে যেতে গেলে যারা আপনার শক্তি, সেই শক্তি হচ্ছে ওই মানে ছাত্র সমাজ বা যুব সমাজ, তাদেরকে বেশি বেশি করে এই আন্দোলনে নিয়ে আসতে হবে। যাদের মাথার মধ্যে ভাববাসটা ঢুকে গেছে, আপনি হাজার চেষ্টাতেও সেই পরিবর্তনটা আর তাদের করতে পারবেন না যেটা ওদেরকে করতে পারবেন। এবং তার জন্যই একটা বিশেষ দিন পালন করছেন। তো 8 আগস্ট জ্যোতিষ বিরোধী দিবস পালন হবে। আপনারা আসুন, যারা জ্যোতিষী তারাও আসুন, চ্যালেঞ্জ নিয়ে আসুন। কেন প্রবীরবাবু বলেছেন যে যত বড় জ্যোতিষী সে তত বড় প্রতারক, তাদের ব্যবসা বেআইনি, তারা লোক ঠকায়। তাহলে যখন প্রবীরবাবু 8 তারিখে জ্যোতিষ বিরোধী দিবস পালন করবেন, আপনারা চ্যালেঞ্জ করুন, আমরা আছি, দেখা হবে সেই দিবসে। সবাই ভালো থাকুন। আরও অনেক বিষয় নিয়ে প্রবীরবাবুর সঙ্গে আসবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন রেশনিস্ট নিউজ। নমস্কার।